আপকি আদালতে কিরণ বেদির বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি শুধু নিজের ঢাকি পেটাতে থাকেন। কিরণজি, যে জেলাসি হয় আর যে বিতর্কগুলো হয় সেগুলো এই জন্য হয় যে এত বেশি গুণগান করা হয় আপনার মিডিয়াতে, সেটা দেখে যে কেউ হিংসে করবে। তাহলে আমি কি করব? আমার কি করা উচিত? সবটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটা যদি সেলফ গ্লোরিফিকেশনই হতো, তাহলে আজ আমার কাছে আরো একটা মেডেল থাকতো, যেটা আমি নিইনি। ওটা ছিল এশিয়ান জ্যোতি। এশিয়ান গেমসের পর ১৯৮২ এশিয়ান গেমসের পর আপনার নিশ্চয়ই মনে আছে ট্রাফিক ম্যানেজমেন্ট খুব ভালো হয়েছিল। এশিয়ান গেমসের কারুর কোনো অভিযোগ ছিল না। সবাই সময় মতন পৌঁছতে পারত। কোনো সমস্যা ছিল না, কোনো যানজট হয়নি। আর রাজীব গান্ধীও নিজে পার্কিং লেভেল চেয়েছিলেন। এটাই ভেবে যে ওনার পালাও আসতে পারে যদি উনি ট্রাফিক রুলস অবমাননা করেন। প্রত্যেকেই নিষ্ঠাভরে সমস্ত নিয়ম মেনেছিল। আর তারপর কোনো একটা মিডিয়াতে লিখেছিলেন যে ইট ওয়াজ এক্সেলেন্ট। তাই আমাদের সবাইকে মেডেলের জন্য ডাকা হয়। এবার আপনারা মেডেল নিন। তাতে আমাকেও মেডেল দেওয়ার জন্য ডাকা হয়েছিল, এশিয়ান জ্যোতির জন্য। আমি বলেছিলাম, "না, আমাকে এই মেডেলটা কি আমার জন্য নাকি ট্রাফিক ইউনিটের জন্য?" তো ওরা বলেছিল, "এটা আপনার জন্য।" তখন আমি বলেছিলাম যে, "এটা আমি নেব না। কারণ এই কাজটা আমি একা করিনি। হাজার, হাজার মানুষের পরিশ্রমের ফল এটা।" তো আমি বলি, "এটা আমি চাই না। যদি মেডেলটা দিতেই হয়, তাহলে প্লিজ পুরো ট্রাফিক ইউনিটকে দিন। আর সেই সমস্ত হোমগার্ডদের দিন, আর সেই সব ছাত্রছাত্রীদের দিন, যারা দাঁড়িয়ে থেকে ডিউটি করেছেন। তো যদি সেলফ গ্লোরিফিকেশনই থাকতো, তাহলে আমিও দাঁড়িয়ে মেডেল নিতাম। ওটা আমি নিইনি।" যখন আপনি তিহার জেলে পৌঁছলেন, হ্যাঁ, তো আপনার প্রথম স্টেটমেন্টটা ছিল, আমার তো মনে হচ্ছে যে আমি কোনো চিড়িয়াখানায় চলে এসেছি। আচ্ছা। আপনি তো বলেন যে এটা এখানকার পরিস্থিতি ভীষণই খারাপ। হ্যাঁ, আপনার আগে যতজন অফিসার ওই জেলে গিয়েছিলেন, আপনার ওই একটা উক্তি সবার কাজে একদম জল ঢেলে দিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা কোনো কাজ করেননি। এটা সত্যি। আর আমি আপনাকে বলছি, আমি খুবই নম্র ছিলাম। যদি আমি আর আমার সরকারকে একটাও রিপোর্ট না পাঠাতাম, যেটা আমি ওখানে দেখেছি, আমি শুধু সেটাকে শোধরাতে শুরু করেছিলাম। আমি কারুর বিরুদ্ধে কিচ্ছু লিখিনি যে এখানে এই জিনিস কি দেখেছিলেন দেখেছিলাম। আপনি? ওখানে কিছুই সঠিক ছিল না। কারণ আমি যখন ১ম নাইট পেট্রোলিং এ তিহার জেলে পৌঁছই, তো একদম নিস্তব্ধ ছিল। শুধু নানান রকম শব্দ শুনতে পাচ্ছিলাম। কোনো শিয়ালের মতন, কেউ কোনোটা কুকুরের মতন, নানান রকমের শব্দ শুধু কানে আসছিল। তো আমি ওদের জিজ্ঞেস করলাম, "এটা কি? এখানে লোকজন ঘুমোচ্ছে না কেন?" তো আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে রাত্রিবেলা কেউ ঘুমোবে না। কারণ আমরা তো রাত্রিবেলা ঘুমোই। আর ওই জেলের লোকেরা ঘুমোচ্ছে না কেন? তো আমি নিজের অফিসারদের জিজ্ঞেস করলাম যে, "জেলে এরা ঘুমোচ্ছে না কেন?" ওরা বলল, "ম্যাডাম, কি করে ঘুমোবে? ওরা তো সারাদিন জেগে নেশা করে।" আমি জিজ্ঞেস করি, "কি নেশা করে?" ওরা বলে, "সব রকম নেশা। আপনি যা দেবেন তাই নেশা করবে।" তো আমি বলি, "কি, কি নেশা করে?" একটা তো সেই নেশা যা ওরা এখানে পায়, কারণ নেশাখোররা তো আছে। আর যদি নেশার জিনিস না পায়, তাহলে উইথড্রয়াল সিম্পটমস হবে, তাদের শরীরে অস্বস্তি হবে, বাকিদের ঘুমোতে দেবে না। তো এখানে একজন এসেছে যে নেশা করেনি, অন্যজন যে কম্পোজের ট্যাবলেটই খেয়ে যাচ্ছে। কাপ সিরাপ পেলে কাপ সিরাপই খেয়ে যাচ্ছে। তাই ওখানে যে ওষুধ ডাক্তাররা দেন সেগুলোও বেশি, বেশি করে দেন, সেটারও নেশা। তো প্রত্যেকেই নেশায় বুঁদ হয়ে থাকতো, অশান্তি করত, কেউ হাঙ্গামা করত। আমি তো ভাবছিলাম যে আমি কোথায় এসে পড়লাম রে বাবা! আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে কোনোদিন এদের ঠিক করতে পারবো, এরা কোনোদিন ঘুমোবে। আমি বিশ্বাসই করিনি। আমি তো ভাবলাম শেষ হয়ে গেলাম। আমি ভুল জায়গায় চলে এসেছি। আমার মাথা ঘুরে গেছিল। কিন্তু এতেও আমি হাল ছাড়িনি। তারপর আমরা ওখানে কাজ শুরু করি। আর একদম পরিবর্তন হতে শুরু করে। ওই ওষুধগুলো ডাক্তাররা যা দিতেন সেগুলো নিয়ন্ত্রণ করি। তারপর পড়াই। আর রাতে আ দিনের বেলা জাগিয়ে রাখি। ঘুমোতে দিতাম না কাউকে। কাউকে পড়তে বসাতাম, কাউকে পুজো পাঠে, কাউকে প্রবচনে। আর একদিন পরিস্থিতি এমন হয় যে ওরা ঘুমোতে শুরু করে। তাই বিষয়টা হলো আপনি জু ছিল পুরোটাই খুব খারাপ ছিল। ভীষণ দুর্গন্ধ, আবর্জনা। আর কয়েক মাস ধরে পরিষ্কার হয়নি। রুটি যে দেওয়া হতো, তার মধ্যে পোকা থাকতো। প্রত্যেকটা জিনিস বাস্তব। কারণ আমি যখন ওখানে পিটিশন বক্স শুরু করি, মোবাইল পিটিশন বক্সে, সেখানে ওদের বলা হয়েছিল, "তোমাদের যা লিখতে চাও লেখো।" আজও আমার কাছে সেই চিঠিগুলো আছে, যাতে লেখা আছে ডালে পোকা থাকতো। বাসন মোছার যে কাপড় ছিল, সেই দিয়ে মুছে তাতেই ধুয়ে তাদের খেতে দেওয়া হতো। আমি কি, কি বলব? এই প্রত্যেকটা জিনিস আমি লিখেছি পরে আমার বইয়ে। কিন্তু বাস্তব এটাই ছিল। কৃতজ্ঞতা দেখান যে এটুকু আরো একটা বিতর্ক তৈরি হতো যদি আমি সবকিছু রিপোর্টে লিখতাম, সরকারকে পাঠাতাম আর জিজ্ঞেস করতাম, "এটুকু বলুন আমি কি করব?"
আপনি বলুন না, আমি তো কাউকে বলিনি যে আমি কি করব। শুধু জায়গাটাকে শোধরাতে শুরু করি, পরিষ্কার করতে শুরু করি, ওই বাজে বাসনপত্র সব বাতিল করতে থাকি, স্টেনলেস স্টিলের বাসন আনতে শুরু করি, স্টেনলেস স্টিলের অথরিটির থেকে এত বড় বড় সুন্দর স্টেনলেস স্টিলের ড্রাম আনাই, আগেকার ড্রাম ফেরত দিই, সমস্ত পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলো আবর্জনাগুলোকে ম্যানিওর বানিয়ে দিই। কারোর কোনো অভিযোগ ছিল না, আমি শুধু কাজ করতে শুরু করেছিলাম, ব্যাস। তো এটা বিতর্ক? কাজ করাটা বিতর্ক? আপনি জেলকে আশ্রম বানিয়ে দিয়েছিলেন। একদম। জেল তো আসলেই আশ্রম। যদি আমি জেলকে আশ্রম না বানাতাম, তাহলে নিজের ডিউটিটা ঠিক করতাম না। এটা সত্যি। কারণ জেল হলো সংশোধনাগার। আর আমরা শুধু কারেকশনাল সেন্টার নাম দিয়েছি। কিন্তু আমরা আসলে কারেকশন করি না। তাই আমি আশ্রম নাম দিয়েছি, যাতে মাথার মধ্যে ঢুকে যায় যে হ্যাঁ, নিজেকে শোধরাতে এসেছি। প্রভাব ছিল নামটার। তারপর আমরা বলতে শুরু করি তিহারের আশ্রমবাসীরা এবার ওরা কি করে নেশা করবে, মদ্যপান করবে? আশ্রমে এরকম কেউ করে? যদি কেউ অশান্তি করত, তাহলে বাকিরা ওকে চেপে ধরে বলতো যে আশ্রমে এরকম কেউ করে নাকি? তো একটা প্রভাব পড়তে শুরু করে, নামটার প্রভাব পড়তে শুরু করে। কিন্তু শুধু নামই নয়, কাজও ছিল। একদিকে কাজ, অন্যদিকে নাম। কিন্তু আমরা তো শুনতে পাই যে জেলে আবার সেই পুরনো আদব কায়দা চালু হয়ে গেছে। আমরা কাগজে অনেকবার পড়েছি যে একবার ১৩ জন কয়েদি জেল ভেঙে পালিয়েছে, একবার ৪ জন কয়েদি জেল ভেঙে পালিয়েছে। যদি আশ্রমই হয়ে যায় তাহলে সেখান থেকে কেউ পালাবে কেন? এই কথাটাও সমান সত্যি, কিন্তু এইগুলো একটা ইনসিডেন্ট। তবে জেল সবসময় একটা চ্যালেঞ্জের। জেলে এরকম কাণ্ড কারখানা হতেই পারে। একটুও যদি নজর এদিক ওদিক হয়, আগল থেকে একটু ঢিলা হয়, এরকম ঘটতে পারে। তো এই জন্যই এই কাজে সবসময় সতর্ক থাকতে হয়। আমরা এটাকে আশ্রম বললেও তার মানে এটা তো সত্যি আশ্রম নয়। রোজকার কাজ রোজ করতে হবে। তো একজন ব্যক্তিও যদি কোনো ভুল করে ফেলেন, একজন কনস্টেবলও যদি ভুল করেন, তা সে বাকি সবাই সতর্ক থাকলেও কিন্তু ওই যে একজন দায়িত্ব জ্ঞানহীন, তাতেই দুর্ঘটনা ঘটে যাবে। সেই জন্য যদি আপনি নামও বদলান, রিফর্মও করেন, তাতেও আপনাকে সতর্ক থাকতেই হবে। তাতে কোনো আপোস করা যাবে না। সুরক্ষায় কোনো কম্প্রোমাইজ চলবে না। তো মেসেজটা হলো যে সুরক্ষা ব্যবস্থাও রাখুন, কিন্তু সংশোধনটাও করুন, যেমনটা আজকাল হয়। একজন ভিউয়ার আপনার জন্য একটা চিঠি লিখেছেন। সেখানে উনি লিখেছেন যে কিরণ বেদীকে আপকি আদালতে এই কথাটা অবশ্যই বলবেন যে উনি যেভাবে জেলে কয়েদিদের রিফর্ম করেছেন, সেভাবে কি দেশের নেতাদের রিফর্ম করতে পারবেন? এটা তো অনেক বড় কথা। আমি তো খুবই নগণ্য একজন অফিসার। এই কাজটা আমার সাধ্যের বাইরে। কিন্তু হ্যাঁ, যদি তিহার চলে যান তাহলে হয়তো হতে পারে।